এখন পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত গ্রন্থের অন্তর্গত ভদ্রতার আদর্শ। স্রোতস্বিনী কহিল, দেখো বাড়িতে ক্রিয়াকর্ম আছে, তোমরা বোমকে একটু ভদ্র বেশ পরিয়া আসিতে বলিও। শুনিয়া আমরা সকলে হাসিতে লাগিলাম। দীপ্তি একটু রাগ করিয়া বলিল, না, হাসিবার কথা নয়, তোমরা বোমকে সাবধান করিয়া দাও না বলিয়া সে ভদ্র সমাজে এমন উন্মাদের মতো সাজ করিয়া আসে। এ সকল বিষয়ে একটু সামাজিক শাসন থাকা দরকার। সমীর কথাটাকে ফলাইয়া তুলিবার অভিপ্রায়ে জিজ্ঞাসা করিল, কেন দরকার? দীপ্তি কহিল, কাব্যরাজ্যে কবির শাসন যেমন কঠিন, কবি যেমন ছন্দের কোনো শৈথিল্য, মিলের কোনো ত্রুটি, শব্দের কোনো রূঢ়তা মার্জনা করিতে চাহে না, আমাদের আচার ব্যবহার বসনভূষণ সম্বন্ধে সমাজ পুরুষের শাসন তেমনি কঠিন হওয়া উচিত। নতুবা সমগ্র সমাজের ছন্দ এবং সৌন্দর্য কখনোই রক্ষা হইতে পারে না। ক্ষিতি কহিল, বোম বেচারা যদি মানুষ না হইয়া শব্দ হইত, তাহা হইলে কথা নিশ্চয়ই বলিতে পারি, ভট্টি কাব্যেও তাহার স্থান হইত না। নিঃসন্দেহ তাহাকে মুগ্ধবোধের সূত্র অবলম্বন করিয়া বাস করিতে হইত। আমি কহিলাম, সমাজকে সুন্দর, সুশিষ্ট, সুশৃঙ্খল করিয়া তোলা আমাদের সকলেরই কর্তব্য, সে কথা মানি। কিন্তু অন্যমনস্ক বোম বেচারা যখন সে কর্তব্য বিস্তৃত হইয়া দীর্ঘ পদবিক্ষেপে চলিয়া যায়, তখন তাহাকে মন্দ লাগে না। দীপ্তি কহিল, ভালো কাপড় পরিলে তাহাকে আরও ভালো লাগিত। ক্ষিতি কহিল, সত্য বলো দেখি, ভালো কাপড় পরিলে বোমকে কি ভালো দেখাইতো? হাতির যদি ঠিক ময়ূরের মতো পেখম হয়, তাহা হইলে কি তাহার সৌন্দর্য বৃদ্ধি হয়? আবার ময়ূরের পক্ষেও হাতির লেজ শোভা পায় না। তেমনি আমাদের বোমকে সমীরের পোশাকে মানায় না। আবার সমীর যদি বোমের পোশাক পরিয়া আসে, উহাকে ঘরে ঢুকিতে দেওয়া যায় না। সমীর কহিল, আসল কথা, বেশভূষা আচার ব্যবহারের স্খলন যেখানে শৈথিল্য, অজ্ঞতা ও জড়ত্ব সূচনা করে, সেইখানেই তাহা কদর্য দেখিতে হয়। সেই জন্য আমাদের বাঙালি সমাজ এমন স্ত্রীবিহীন। লক্ষ্মী ছাড়া যেমন সমাজ ছাড়া, তেমনি বাঙালি সমাজ যেন পৃথ্বী সমাজের বাহিরে। হিন্দুস্থানির সেলামের মতো বাঙালির কোনো সাধারণ অভিবাদন নাই। তাহার কারণ, বাঙালি কেবল ঘরের ছেলে, কেবল গ্রামের লোক। সে কেবল আপনার গৃহ সম্পর্ক এবং গ্রাম সম্পর্ক জানে। সাধারণ পৃথিবীর সহিত তাহার কোনো সম্পর্ক নাই। এজন্য অপরিচিত সমাজে সে কোনো শিষ্টাচারের নিয়ম খুঁজিয়া পায় না। একজন হিন্দুস্থানি ইংরাজকেই হোক আর চীনেম্যানকেই হোক, ভদ্রতা স্থলে সকলকেই সেলাম করিতে পারে। আমরা সে স্থলে নমস্কার করিতেও পারি না, সেলাম করিতেও পারি না। আমরা সেখানে বর্বর। বাঙালি স্ত্রীলোক যথেষ্ট আবৃত নহে এবং সর্বদাই অসম্বৃত। তাহার কারণ, সে ঘরেই আছে। এজন্য ভাসুর শ্বশুর সম্পর্কীয় গৃহপ্রচলিত যে সকল কৃত্রিম লজ্জা, তাহার প্রচুর পরিমাণেই আছে। কিন্তু সাধারণ ভদ্র সমাজসঙ্গত লজ্জা সম্বন্ধে তাহার সম্পূর্ণ শৈথিল্য দেখা যায়। গায়ে কাপড় রাখা বা না রাখার বিষয়ে বাঙালি পুরুষদেরও অপর্যাপ্ত উদাসীন্য। চিরকাল অধিকাংশ সময় আত্মীয় সমাজে বিচরণ করিয়া এ সম্বন্ধে একটা অবহেলা তাহার মনে দৃঢ় বদ্ধমূল হইয়া গিয়াছে। অতএব বাঙালির বেশভূষা চালচলনের অভাবে একটা অপরিমিত আলস্য, শৈথিল্য, স্বেচ্ছাচার ও আত্মসম্মানের অভাব প্রকাশ পায়। সুতরাং তাহা যে বিশুদ্ধ বর্বরতা, তাহাতে আর সন্দেহ নাই। আমি কহিলাম, কিন্তু সেজন্য আমরা লজ্জিত নহি। যেমন রোগ বিশেষে মানুষ যাহা খায়, তাহাই শরীরের মধ্যে শর্করা হইয়া উঠে, তেমনি আমাদের দেশের ভালো মন্দ সমস্তই আশ্চর্য মানসিক বিকারবশত
কেবল অতিমিষ্ট অহংকারের বিষয়েই পরিণত হইতেছে। আমরা বলিয়া থাকি আমাদের সভ্যতা আধ্যাত্মিক সভ্যতা, অসন বসনগত সভ্যতা নহে। সেই জন্যই এই সকল জড় বিষয়ে আমাদের এত অনাসক্তি। সমীর কহিল, উচ্চতম বিষয়ে সর্বদা লক্ষ্য স্থির রাখাতে নিম্নতম বিষয়ে যাহাদের বিস্মৃতি ও উদাসীন্য জন্মে, তাহাদের সম্বন্ধে নিন্দার কথা কাহারও মনেও আসে না। সকল সভ্য সমাজেই এরূপ এক সম্প্রদায়ের লোক সমাজের বিরল উচ্চ শিখরে বাস করিয়া থাকেন। অতীত ভারতবর্ষে অধ্যয়ন অধ্যাপনশীল ব্রাহ্মণ এই শ্রেণীভুক্ত ছিলেন। তাহারা যে ক্ষত্রিয় বৈশ্যের ন্যায় সাজসজ্জা ও কাজকর্মে নিরত থাকিবেন এমন কেহ আশা করিত না। ইউরোপেও সে সম্প্রদায়ের লোক ছিল এবং এখনও আছে। মধ্যযুগের আচার্যদের কথা ছাড়িয়া দেওয়া যাক, আধুনিক ইউরোপেও নিউটনের মতো লোক যদি নিতান্ত হাল ফ্যাশনের সান্ধ্যবেশ না পড়িয়াও নিমন্ত্রণে যান এবং লৌকিকতার সমস্ত নিয়ম অক্ষরে অক্ষরে পালন না করেন, তথাপি সমাজ তাহাকে শাসন করে না, উপহাস করিতেও সাহস করে না। সর্বদেশে সর্বকালেই স্বল্প সংখ্যক মহাত্মা লোক সমাজের মধ্যে থাকিয়াও সমাজের বাহিরে থাকেন, নতুবা তাহারা কাজ করিতে পারেন না এবং সমাজও তাহাদের নিকট হইতে সামাজিকতার ক্ষুদ্র শুল্কগুলি আদায় করিতে নিরস্ত থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে বাংলাদেশে কেবল কতকগুলি লোক নহে, আমরা দেশশুদ্ধ সকলেই সকল প্রকার স্বভাব বৈচিত্র্য ভুলিয়া সেই সমাজাতীত আধ্যাত্মিক শিখরে অবহেলে চড়িয়া বসিয়া আছি। আমরা ঢিলা কাপড় এবং অত্যন্ত ঢিলা আদব কায়দা লইয়া দিব্য আরামে ছুটি ভোগ করিতেছি। আমরা যেমন করিয়াই থাকি এবং যেমন করিয়াই চলি, তাহাতে কাহারও সমালোচনা করিবার কোনো অধিকার নাই। কারণ আমরা উত্তম মধ্যম অধম সকলেই খাটো ধুতি ও ময়লা চাদর পরিয়া নির্গুণ ব্রহ্মে লয় পাইবার জন্য প্রস্তুত হইয়া বসিয়া আছি। হেনকালে বোম তাহার বৃহৎ লগুরখানি হাতে করিয়া আসিয়া উপস্থিত। তাহার বেশ অন্য দিনের অপেক্ষাও অদ্ভুত। তাহার কারণ আজ ক্রিয়াকর্মের বাড়ি বলিয়াই তাহার প্রাত্যহিক বেশের উপরে বিশেষ করিয়া একখানা অনির্দিষ্ট আকৃতি চাপকান গোছের পদার্থ চাপাইয়া আসিয়াছে। তাহার আশপাশ হইতে ভিতরকার অসঙ্গত কাপড়গুলার প্রান্ত স্পষ্ট দেখা যাইতেছে। দেখিয়া আমাদের হাস্য সংবরণ করা দুঃসাধ্য হইয়া উঠিল এবং দীপ্তি ও স্রোতস্বিনীর মনে যথেষ্ট অবজ্ঞার উদয় হইল। বোম জিজ্ঞাসা করিল, তোমাদের কি বিষয়ে আলাপ হইতেছে? সমীর আমাদের আলোচনার কিয়দংশ সংক্ষেপে বলিয়া কহিল, আমরা দেশশুদ্ধ সকলেই বৈরাগ্যের ভেক ধারণ করিয়াছি। বোম কহিল, বৈরাগ্য ব্যতীত কোনো বৃহৎ কর্ম হইতেই পারে না। আলোকের সহিত যেমন ছায়া, কর্মের সহিত তেমনি বৈরাগ্য নিয়ত সংযুক্ত হইয়া আছে। যাহার যে পরিমাণে বৈরাগ্যে অধিকার, পৃথিবীতে সে সেই পরিমাণে কাজ করিতে পারে। ক্ষিতি কহিল, সেই জন্য পৃথিবী শুদ্ধ লোক যখন সুখের প্রত্যাশায় সহস্র চেষ্টায় নিযুক্ত ছিল, তখন বৈরাগী ডারউইন সংসারের সহস্র চেষ্টা পরিত্যাগ করিয়া কেবল প্রমাণ করিতেছিলেন যে মানুষের আদি পুরুষ বানর ছিল। এই সমাচারটি আহরণ করিতে ডারউইনকে অনেক বৈরাগ্য সাধন করিতে হইয়াছিল। বোম কহিল, বহুতর আসক্তি হইতে গ্যারিবল্ডি যদি আপনাকে স্বাধীন করিতে না পারিতেন, তবে ইটালিকেও তিনি স্বাধীন করিতে পারিতেন না। যে সকল জাতি কনিষ্ঠ জাতি, তাহারাই যথার্থ বৈরাগ্য জানে। যাহারা জ্ঞান লাভের জন্য জীবন ও জীবনের সমস্ত আরাম তুচ্ছ করিয়া মেরু প্রদেশের হিমশীতল মৃত্যুশালার তুষারাবৃত কঠিন দ্বার দেশে বারংবার আঘাত করিতে ধাবিত হইতেছে,
যাহারা ধর্ম বিতরণের জন্য নরমাংসভুক রাক্ষসের দেশে চির নির্বাসন বহন করিতেছে, যাহারা মাতৃভূমির আহ্বানে মুহূর্তকালের মধ্যেই ধন জন যৌবনের সুখসজ্জা হইতে গাত্রোত্থান করিয়া দুঃসহ ক্লেশ এবং অতি নিষ্ঠুর মৃত্যুর মধ্যে ঝাঁপ দিয়া পড়ে, তাহারাই জানে যথার্থ বৈরাগ্য কাহাকে বলে। আর আমাদের এই কর্মহীন শ্রীহীন নিশ্চেষ্ট নির্জীব বৈরাগ্য কেবল অধঃপতিত জাতির মূর্ছাবস্থা মাত্র, উহা জড়ত্ব, উহা অহংকারের বিষয় নহে। ক্ষিতি কহিল, আমাদের এই মূর্ছাবস্থাকে আমরা আধ্যাত্মিক দশা পাওয়ার অবস্থা মনে করিয়া নিজের প্রতি নিজে ভক্তিতে বিহ্বল হইয়া বসিয়া আছি। বোম কহিল, কর্মীকে কর্মের কঠিন নিয়ম মানিয়া চলিতে হয়, সেই জন্যেই সে আপন কর্মের নিয়ম পালন উপলক্ষে সমাজের অনেক ছোট কর্তব্য উপেক্ষা করিতে পারে, কিন্তু অকর্মণ্যের সে অধিকার থাকিতে পারে না। যে লোক তাড়াতাড়ি আপিসে বাহির হইতেছে, তাহার নিকটে সমাজ সুদীর্ঘ সুসম্পন্ন শিষ্টালাভ প্রত্যাশা করে না। ইংরাজ মালি যখন গায়ের কর্তা খুলিয়া হাতের আস্তিন গুটাইয়া বাগানের কাজ করে, তখন তাহাকে দেখিয়া তাহার অভিজাত বংশীয়া প্রভু মহিলার লজ্জা পাইবার কোনো কারণ নাই। কিন্তু আমরা যখন কোনো কাজ নাই, কর্ম নাই, দীর্ঘদিন রাজপথপার্শ্বে নিজের গৃহদ্বার প্রান্তে স্থূল বর্তুল উদর উদ্ঘাটিত করিয়া হাঁটুর উপর কাপড় গুটাইয়া নির্বোধের মতো তামাক টানি, তখন বিশ্বজগতের সম্মুখে কোন মহৎ বৈরাগ্যের, কোন উন্নত আধ্যাত্মিকতার দোহাই দিয়া এই কুশ্রী বর্বরতা প্রকাশ করিয়া থাকি? যে বৈরাগ্যের সঙ্গে কোনো মহত্তর প্রচেষ্ট সাধনা সংযুক্ত নাই, তাহা অসভ্যতার নামান্তর মাত্র। বোমের মুখে এই সকল কথা শুনিয়া স্রোতস্বিনী আশ্চর্য হইয়া গেল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আমরা সকল ভদ্রলোকেই যতদিন না আপন ভদ্রতা রক্ষার কর্তব্য সর্বদা মনে রাখিয়া আপনাদিগকে বেশে ব্যবহারে বাসস্থানে সর্বতোভাবে ভদ্র করিয়া রাখিবার চেষ্টা করিব, ততদিন আমরা আত্মসম্মান লাভ করিব না এবং পরের নিকট সম্মান প্রাপ্ত হইব না। আমরা নিজের মূল্য নিজে অত্যন্ত কমাইয়া দিয়াছি। ক্ষিতি কহিল, সে মূল্য বাড়াইতে হইলে এদিকে বেতন বৃদ্ধি করিতে হয়, সেটা প্রভুদের হাতে। দীপ্তি কহিল, বেতন বৃদ্ধি নহে, চেতন বৃদ্ধির আবশ্যক। আমাদের দেশের ধনীরাও যে অশোভনভাবে থাকে, সেটা কেবল জড়তা এবং মূঢ়তাবশত, অর্থের অভাবে নহে। যাহার টাকা আছে সে মনে করে জুড়িগাড়ি না হইলে তাহার ঐশ্বর্য প্রমাণ হয় না, কিন্তু তাহার অন্তঃপুরে প্রবেশ করিলে দেখা যায় যে তাহা ভদ্রলোকের গোশালারও অযোগ্য। অহংকারের পক্ষে যে আয়োজন আবশ্যক তাহার প্রতি আমাদের দৃষ্টি আছে, কিন্তু আত্মসম্মানের জন্য, স্বাস্থ্য শোভার জন্য যাহা আবশ্যক তাহার বেলায় আমাদের টাকা কুলায় না। আমাদের মেয়েরা এ কথা মনেও করে না যে সৌন্দর্য বৃদ্ধির জন্য যতটুকু অলঙ্কার আবশ্যক তাহার অধিক পড়িয়া ধনগর্ব প্রকাশ করিতে যাওয়া ইতর জনচিত অভদ্রতা, এবং সেই অহংকার তৃপ্তির জন্য টাকার অভাব হয় না, কিন্তু প্রাঙ্গণপূর্বক আবর্জনা এবং শয়নগৃহ ভিত্তির তৈল কজ্জলময় মলিনতা মোচনের জন্য তাহাদের কিছুমাত্র সত্তরতা নাই। টাকার অভাব নহে, আমাদের দেশে যথার্থ ভদ্রতার আদর্শ এখনও প্রতিষ্ঠিত হয় নাই। স্রোতস্বিনী কহিল, তাহার প্রধান কারণ আমরা অলস। টাকা থাকিলেই বড় মানুষই করা যায়, টাকা না থাকিলে ধার করিয়া নবাবই করা চলে, কিন্তু ভদ্র হইতে গেলে আলস্য অবহেলা বিসর্জন করিতে হয়। সর্বদা আপনাকে উন্নত সামাজিক আদর্শের উপযোগী করিয়া প্রস্তুত রাখিতে হয়, নিয়ম স্বীকার করিয়া আত্মবিসর্জন করিতে হয়। ক্ষিতি কহিল, কিন্তু আমরা মনে করি আমরা স্বভাবের শিশু, অতএব অত্যন্ত সরল। ধুলায় কাদায় নগ্নতায় সর্বপ্রকার নিয়মহীনতায় আমাদের কোনো লজ্জা নাই। আমাদের সকলই অকৃত্রিম এবং সকলই
আধ্যাত্মিক। শ্রাবণ 1302।